খাতাটা কমিশনের নিরাপত্তার সাথে দেখবেন। পদের অপচয় হয়। এখন আপনাদের সামনে আমাদের এই প্রেস রিলিজটা আমরা সবাইকে, আপনাদের যারা উপস্থিত সংবাদ মাধ্যমের ভাই বোনেরা আছেন, আমরা এই প্রেস রিলিজটার হার্ড কপি এবং সফট কপি দুইটা আপনাদেরকে দিব। আমি যা সংক্ষিপ্ত আকারে আমাদের এই প্রেস কনফারেন্সের দফাসমূহ যেটা মূল দাবি সেটা উত্থাপন করতে যাচ্ছি। আমাদের প্রথম দফা, যেটা এখন যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের সবার মনের সন্দেহ যে অলরেডি 46তম বিসিএস লিখিত পরীক্ষাটার প্রশ্ন অলরেডি ফাঁস হয়ে গেছে। এই প্রশ্নটা বিজিপিএসে ছাপানো সেই প্রশ্ন যেটা দিয়ে আমাদেরকে পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে। আমরা চাই নতুন করে পিএসসি প্রশ্ন মডারেশন করে যৌক্তিক সময়ের মধ্যে, সেটা 1 মাস পরে হোক 1.5 মাস পরে হোক, আমাদেরকে নতুন প্রশ্নপত্র পরীক্ষা নিবে। আপনারা পিএসসি কে জিজ্ঞেস করবেন এই প্রশ্নপত্রটা কবের। আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, আমাদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের স্যার ম্যাডামদের যোগাযোগ আছে যারা পিএসসির প্রশ্ন করে, প্রশ্ন মডারেশন জমা দেয়। তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিয়ে এসে এখানে কথাটা বলতেছি। 5ই আগস্টের পরে নতুন কমিশন কোনো লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কোনো শিক্ষকের কাছ থেকে জমা নেয়নি। তার মানে প্রশ্নপত্রটা সেই আগস্টের আগেরই ছিল, যেটা অলরেডি আমরা বুঝতে পারতেছি যে এই প্রশ্নটা অলরেডি বিভিন্ন লোকজনের হাতে চলে গেছে। দ্বিতীয় যেটা হলো, এই যে বিসিএস এর ধারাবাহিক জট কমানো নিরসনের লক্ষ্যে আমরা যে রোডম্যাপটা দিয়েছিলাম, সেই ধারাবাহিক জট কমানো মানে বলতে কি বোঝায়? 44, 45, 46, 47 চারটা বিসিএস এর মধ্যে আপনি তাহলে অবশ্যই ধারাবাহিকতার ক্রম যদি অনুসরণ করেন, আপনি 44টাকে শেষ করবেন। তো 44-এর ভাইবার প্রায় 6000 ভাইবা বাকি রেখে আপনি ওই ক্যান্ডিডেটগুলোকে কেন আবার 46-এর রিটার্ন 47-এর পিলিতে বসাচ্ছেন? তৃতীয়, লিখিত পরীক্ষা, এখন আমি যেটা দাবিগুলোর মধ্যে প্রথম দুটো বললাম। তৃতীয় দাবি, আমাদের যে লিখিত পরীক্ষার খাতাগুলো নেওয়া হয় পরীক্ষা শেষ করার পরে, আপনারা জানেন একটি দীর্ঘ সময় এই খাতাগুলো আর পিএসসিতে ফেরত আসে না, এবং 45তম রিটার্নের রেজাল্ট প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও ফেরত আসে নাই। আমাদের তৃতীয় দাবি যেটা বলতেছি, লিখিত খাতা মূল্যায়নের গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে খাতা দেখাইতে হবে। আপনি হতে পারে খাতা, আজকে একজন শিক্ষককে হতে পারে একটা খাতার জন্য ফর এক্সাম্পল 200 টাকা দিচ্ছেন, দরকার আমরা আরো বেশি টাকা ফি দিয়ে পরীক্ষা দিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার খাতাটা কমিশনের নিরাপত্তার সাথে দেখবেন এবং যত সময় রেজাল্ট দিবেন। আপনারা জানেন আগের সরকার আমলে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি আবেদনের ফি ছিল 700 টাকা। প্রফেসর ডক্টর ইউনূস সরকার সেটা কমিয়ে এনেছে 200 টাকায়। যদি লাগে লিখিত পরীক্ষার খাতা আপনি মূল্যায়ন দ্রুত করতে পারতেছেন না ফান্ডের অভাবে, আমরা দরকার ওই 500 টাকা আবার দিব। ভাই দিব কিনা? দিব। আচ্ছা, চতুর্থ, আমাদেরকে সবসময় বলা হয় যে পিএসসির গতিশীলতা আনয়ন করা সম্ভব হচ্ছে না কমিশনের সদস্য সংখ্যার একটা লিমিটেশনের কারণে। দ্রুত একটা অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যা বাড়ান, 5 জন বাড়ান বা 10 জন বাড়ান, ঠিক আছে, বাড়িয়ে সেটাকে 25 থেকে 30 জন উন্নীত করেন। তাহলে দেখা যাবে কি যে যখন ভাইবার প্রক্রিয়াটা শুরু হয় তখন সেই প্রক্রিয়াটা দ্রুত শেষ করতে পারবে কমিশন। আমাদের পঞ্চম দফা, পদের অপচয় হয়। আপনারা জানেন যে 44তম অলরেডি ভাইবা দিচ্ছে, আপনি যদি তাকে 46তম রিটার্নে বসান, ঠিক আছে, বা 47তম পিলিতে বসান, এই লোকটা যখন ক্যাডার হয়ে যাবে 44তমতে, সে তো 46তম একটা রিটার্ন পরীক্ষার্থী হিসেবে ওই সিটটা ব্ল্যাঙ্ক যাবে, 47তম একটা পিলি পরীক্ষার্থী হিসেবে ওই সিটটা ব্ল্যাঙ্ক যাবে। আপনি ধারাবাহিকতা রক্ষার্থে আগের বিসিএসটা আগে শেষ করেন, তাহলে দেখা যাবে কি একই প্রার্থী বারবার একাধিক বিসিএসে বসতেছে না, একই প্রার্থী ডাবল বার ক্যাডার সুপারিশ হচ্ছে না। দেখা যায় যে কিছু কিছু বিসিএস রেজাল্ট খুব ক্লোজলি আসা পড়ে, যেমন দেখবেন 44-এর ভাইবার পরে 45-এর ভাইবা শুরু হয়ে যাবে। তো দেখা যাবে যে একই প্রার্থী যদি রেজাল্ট 44-টা আগে না হয়, আগে 45টা দিতে হচ্ছে, এবং দেখা যায় একই প্রার্থী পরপর 2টা বিসিএসে 2টা ভিন্ন ভিন্ন ক্যাডার পদ দখল করতেছে। এই পদের অপচয় রোধ করার জন্য আমরা চাচ্ছি যে ধারাবাহিকতার অর্থ আমরা বুঝি 44 শেষ করে 45 নেন, পরে 46 নেন। 45 যদি নিতে না পারেন অ্যাটলিস্ট রিটার্নের রেজাল্টটা দেন, যেটা 1.5 বছর হয়ে গেছে। ঠিক। 6 নাম্বার, সবচেয়ে বড় অস্বচ্ছতার জায়গা বিসিএস এর একদম প্রথম ধাপে শুরু হয়, সেটা হলো প্রিলিমিনারি পরীক্ষা। আপনারা জানেন বাংলাদেশে যত বড় বড় পাবলিক পরীক্ষা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা, এইগুলোতে কিন্তু এমসিকিউ বেসড পরীক্ষা হয়, এমসিকিউ টাইপ। এখানে কিন্তু একটা শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টে কিন্তু তার মার্কসটা দেখতে পারতেছে সে কত পাইছে। আমরা এত বড় একটা পাবলিক পরীক্ষা দিচ্ছি, আমরা জানি না আমি প্রিলিমিনারি কত পাস করে উত্তীর্ণ হলাম আর কত পাস মানে কত নাম্বার না পেয়ে অনুত্তীর্ণ হলাম। আমি কি 0.5-এর জন্য বাদ পড়লাম নাকি 5-এর জন্য বাদ পড়লাম? এখনো যদি আপনি বাংলাদেশে আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের আড়ালে আপনি স্বেচ্ছাচারিতা কায়েম করার চেষ্টা করেন, স্বৈরাচারিতা কায়েম করার চেষ্টা করেন, আজকে শাহরিয়ার ভাইয়ের 2টা আঙ্গুল ভাঙছে, আমাদের শরীরের প্রত্যেকটা হাড়গোড় ভাঙবে, কিন্তু আমরা পিএসসিতে স্বচ্ছতা আনয়ন করে ছাড়বই ইনশাআল্লাহ। পিএসসিকে হাসিনা পরবর্তী বাংলাদেশে আমরা স্বৈরাচারী প্রতিষ্ঠান হিসেবে বেড়ে উঠতে দিব না ইনশাআল্লাহ। আমাদের কথা হলো প্রিলি, লিখিত এবং ভাইবার এই 3টার মার্কস পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে প্রকাশ করতে হবে। আপনারা বিশ্বাস, আপনারা অনেকে হইতে পারে এই তথ্যটা জানেন, অনেকে হইতে পারে জানেন না, একজন লোক ক্যাডার হয়ে যাওয়ারও 1 বছর পরে সে তার রিটেন পরীক্ষার মার্কসটা পায়।
তা আবার 1000 টাকা মেবি জমা দিয়ে আমাকে মার্কস তুলতে হয়। এটা কোনো নিয়ম হলো ভাই? আপনি তো আমার পরীক্ষার ফির মধ্যে তো আমার মার্কশিটের ফি ইনক্লুডেড, আমার পরীক্ষার ফির মধ্যে তো আমার খাতার ফি ইনক্লুডেড, কেন্দ্র ফি ইনক্লুডেড। আপনি আবার আমার সেই পরীক্ষার মার্কশিটটা 1000 টাকার বিনিময়ে তোলাচ্ছেন। তা আবার কি রেজাল্ট হয়ে যাওয়ার 1 বছর পরে, ফাইনাল রেজাল্ট হয়ে যাওয়ার 1 বছর পরে, তখন আমি দেখতেছি এক ভাই আমাদের এটা ফেসবুকে বহুল প্রচারিত হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে 200 মধ্যে পাইছে 135, ইংরেজিতে পাইছে 58, একজন ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, রুয়েট টুয়েট কুয়েট এই টাইপের প্রতিষ্ঠান থেকে পাশ করা। আপনি তাহলে নির্দ্বিধায় আপনি বলতে পারেন তার বাকি মার্কসের সাথে সেই ইংরেজি নাম্বারটার অবিশ্বাস্য রকমের গরমিল আছে। তাহলে সেই ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে এখানে, হয় কম্পিউটারের নাম্বার উঠাতে ভুল করছিল, অথবা তার খাতারই হারিয়ে গেছে। তো আমরা চাই যে পিএসসির লিখিত পরীক্ষার খাতাটাতে যাতে আমরা কোনো অবিশ্বাস্য রকমের মার্ক যদি দেখি, আমরা যাতে সেই খাতাটা চ্যালেঞ্জ করার একটা স্কোপ পাই। 7 নাম্বার, আমাদের আপনারা জানেন যে এই পিএসসি সুপারিশ করার পরে আমাদের এই সুপারিশের পরবর্তী ফাইলটা চলে যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সেখানে পুলিশ ভেরিফিকেশন হয়, সেখানে আরও আদার্স একটি রাষ্ট্রে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্য সরকারের যে প্রক্রিয়াগুলো সরকারে ফলো করা দরকার, সরকার সেগুলোকে ফলো করে। কিন্তু এই ভেরিফিকেশনের নামে অনেক লোককে কিন্তু অতীতেও হয়রানি করা হয়েছে। এই নতুন বাংলাদেশে যাতে ভেরিফিকেশনের নামে কোনো হয়রানি না হয় সেটা আপনাদের কাছে আমরা আবেদন জানাই। হ্যাঁ, নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য যদি সরকারি চাকরিতে প্রবেশের পায়তারা করে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই ভেরিফিকেশন করার সময় সেটা খেয়াল রাখবে। কিন্তু কারো কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, যে ছেলে মেয়েটা সারাদিন লাইব্রেরিতে পড়াশোনা করছে, আসা যাওয়া করছে, তাকে আপনি তার এলাকার একটা জমি জমার মামলায় তার পারিবারিক শত্রুতার কারণে আপনি তার ভেরিফিকেশন আটকে দিলেন, এটা আমরা এই নতুন বাংলাদেশে চাই না। 8ম এবং প্রায় লাস্ট দফায় আমরা চলে গেছি, এই যে 44তম বিসিএস যেটার এখনো রেজাল্ট হয় নাই, আমরা চাই এটার ক্যাডার পদটা একটু বাড়ানো হোক যদি স্কোপ থাকে, এবং সেই সাথে যারাই ভাইবা দিচ্ছে নন ক্যাডার নিয়োগটাও এখন পিএসসির আন্ডারে, আপনারা জানেন। তো যেটা স্নেহ বললো যে আমরা ভাইবা উত্তীর্ণ হওয়ার পরে কেউ খালি হাতে ফেরত আসতে চায় না, ন্যূনতম একটা 10ম গ্রেড, 11তম গ্রেড অথবা 12তম গ্রেড একটা চাকরি নিয়ে ছেলেপেলেরা যাতে ফেরত যাইতে পারে, পিএসসি সে ব্যবস্থা করুক।